হ্যালো এভরিওয়ান, আমার নাম imrul কায়েশ। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকে আমরা ম্যাট্রিক্স পড়ব। এবার ম্যাট্রিক্স পড়ার টাইমে তোমাদের মাথায় আসতে পারে যে ম্যাট্রিক্স কী জিনিস। প্রথম নামটা শুনছো হয়তো তোমরা ম্যাট্রিক্স। ক্লাস 12-এর ক্লাসে দেখবে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট এই দুটোই তোমাদের এমন চ্যাপ্টার যেটা তোমাদের বীজগণিত পোর্শনে আছে। তো অবশ্যই ম্যাট্রিক্স জানতে হবে। তো সবার প্রথম মোদ্দা কথায় আসি যে ম্যাট্রিক্স, আমি দুটো জিনিস লিখেছি দেখো। ম্যাট্রিক্স একদিকে লিখেছি হোয়াট, একদিকে লিখেছি হোয়াই, শর্টকাট লিখেছি কেন। এখানে বোঝার চেষ্টা করবো আমরা ম্যাট্রিক্স কী জিনিস আসলে, আর দ্বিতীয়টাতে বোঝার চেষ্টা করবো কেন পড়বো ম্যাট্রিক্স। অনেকের কোশ্চেন থাকে মাথায়। তাহলে প্রথমে দেখি যে ম্যাট্রিক্স কী। তার আগে বলে দিই, আর্থার ক্যালি নামে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, যিনি মোটামুটি ঊনবিংশ শতাব্দীর দিকেই ম্যাট্রিক্স জিনিসটি আবিষ্কার করেন। আর তারপর অনেক কিছু চেঞ্জ হয়েছে ম্যাথমেটিক্সে, এবং অনেক কিছু সহজ হয়েছে ম্যাথমেটিক্সে অ্যাকচুয়ালি। সে সলিউশন করা বলো, বা কোনো আরও অনেকগুলো ইকুয়েশনকে নিয়ে একসঙ্গে হিসাব করা বলো, বা কোনো বাস্তব প্রবলেম সলিউশন বলো, যেরকম গেম থিওরিতে আমরা করি। তো ওই অনেক কিছুর সমাধান হয়েছে। এবার অনেকে বলে ম্যাট্রিক্স কেন পড়বো, মানে অনেকের মনে জিজ্ঞাসা থাকে। দেখো, ফিজিক্সের যে কোনো টাইপের তুমি ফিল্ডে যাও ম্যাট্রিক্স তোমার লাগবেই লাগবে, ম্যাট্রিক্স তোমাকে জানতে হবে। ম্যাথমেটিক্সের যে কোনো ফিল্ডে যাও ম্যাট্রিক্স তোমাকে জানতে হবে। গেম থিওরি পড়ো, নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়ো, প্রবাবিলিটি পড়ো, স্ট্যাটিস্টিক্স পড়ো, এমনকি কম্পিউটারের যে কোনো টাইপের ফিল্ডে যাও তোমাদের ম্যাট্রিক্স কিন্তু পড়তে হবে। যেমনি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ পড়ছো বা আর কিছু। এগুলো কয়েকটা গুটি কয়েক বললাম আমি। এরকম অনেক জায়গা আছে যেখানে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন আছে, মানে এমন কিছু একটা করতে করতে হঠাৎ করে এমন একটা জায়গায় এসে পড়েছি যেইখান থেকে সলিউশন বের করতে গেলে আমার ম্যাট্রিক্স দরকার আছে। ম্যাট্রিক্স ফর্ম করে নিয়ে তারপর সলিউশন করবো। আলটিমেটলি ম্যাথমেটিক্সে বেসিক্যালি মেন যে কাজ ম্যাট্রিক্সে, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ সলিউশন বের করা। শুধু সলিউশন না, তাছাড়াও অনেক কাজ করে। তবে তোমরা এই অবধি এতটুকু মাথায় রাখো যে ম্যাট্রিক্স এর ফলে অনেকগুলো ব্রাঞ্চের, বিভিন্ন সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চের অনেক হেল্প হয়, এবং যার ফলে আমাদেরকে সহজভাবে সমাধান করার একটা নতুন ওয়ে বেরিয়ে আসে। দ্যাট ইজ ম্যাট্রিক্স। যেমনি তোমরা ক্যালকুলাস পড়তে না আগে ক্লাস 10 অবধি তোমরা জানতে না ক্যালকুলাস কী জিনিস। এবার ক্লাস 11-এ উঠলে দেখলে ম্যাথমেটিক্সটাকে একটা নতুনভাবে দেখলে, যেটা ক্যালকুলাস। 12-এ দেখলে আরও ভালো ভালো জিনিস। তো ম্যাট্রিক্স একদমই নতুন জিনিস। তো ম্যাট্রিক্স কি? আলটিমেটলি ম্যাট্রিক্স কিছুই না। ম্যাট্রিক্স হচ্ছে কিছু এলিমেন্টের অ্যারেঞ্জমেন্ট, চতুর্ভুজ আকারের কিছু এলিমেন্টের অ্যারেঞ্জমেন্ট, যেটার নাম ম্যাট্রিক্স। এই অ্যারেঞ্জমেন্টে কী থাকবে? রো অ্যান্ড কলামস। আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরো 2, 3, 4, 5, 6, 7। তোমরা যদি ম্যাট্রিক্স দেখো তাহলে দেখবে তোমরা এই টাইপের ম্যাট্রিক্স, মানে এরকম টাইপের কিছু এলিমেন্টস আছে। ওটাকে হয় থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, অথবা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এরকম টাইপের। হ্যাঁ, এভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, দুটো দিয়েও কোনো অসুবিধা নেই। অনেক বইয়ে এইভাবেও লেখা থাকতে পারে, সেটাতেও কোনো আপত্তি নেই। হ্যাঁ, দুটোই লেখা থাকতে পারে। তাহলে কী বললাম একটু আগে, একটা চতুর্ভুজ আকৃতির অ্যারেঞ্জমেন্ট কার? এলিমেন্টসের। এইগুলোকে বলা হয় এলিমেন্ট, ম্যাট্রিক্সের এলিমেন্ট। টোটালটা হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্স আর অনেকগুলো বললে ম্যাট্রিসেস বলে। বইয়ে দেখবে লেখা থাকবে হয়তো ম্যাট্রিসেস। যাই হোক, ম্যাট্রিক্স মানে সিঙ্গেল। এবার এইটা হচ্ছে ম্যাট্রিক্স, এটাও এক প্রকারের ম্যাট্রিক্স, এটাও এক প্রকারের ম্যাট্রিক্স। এই জিনিসগুলোকে আমি কি বললাম, এগুলোকে কি বলে? এলিমেন্টস। এই যে এলিমেন্টসগুলো আছে এগুলোর কিন্তু পজিশন ওয়াইজ নাম আছে। এবার এই দিক দেখো, এই শাড়িটা দেখো, এটা তো একটা শাড়ি, তাই না? এইটা একটা শাড়ি, এইটা একটা শাড়ি। আবার এই দিক থেকে দেখলেও এটাও একটা শাড়ি, এটাও একটা হবে, এটাও একটা হবে। লেফট থেকে রাইটে যেটা শাড়ি, বাম দিক থেকে ডান দিকে যেই শাড়িটা যাচ্ছে, এই শাড়িগুলোকে বলা হয় রো। এটা একটা রো, এটা একটা রো। আর উপরে নিচে যেগুলো হয় সেগুলোকে বলা হয় কলাম। এই যে কলাম, তোমরা পড়ে থাকবে, নিউজ পেপারে পড়ে থাকবে। তোমরা দেখো নিউজ পেপারে কিন্তু বলে না যে রো বরাবর পড়ছি, নিউজ পেপারে বলে কি কলাম বরাবর পড়ছি। অমুক রিপোর্টার অমুক কলামটি লিখেছে। তাহলে কলাম কেন কলাম বলি আমরা নিউজ পেপারে? কারণ নিউজ পেপারে এইরকম বরাবর থাকে, এইরকম বরাবর থাকে। তোমরা দেখে থাকবে নিউজ পেপারে এরকম, মানে কলাম বরাবর উপর থেকে নিচে থাকে, দ্যাট ইজ কলাম। তো এই যে বাম দিক থেকে ডান দিকে, তাহলে এখানে রো যদি বলি, রোটা কি? এই 2 আর 3 এই দুটো এলিমেন্টস নিয়ে যেইটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রো। আর কলাম হচ্ছে এইটা বলতে পারি 2, 1। এখানে 1, 3 কি? রো, কিন্তু 3, 3 কি? কলাম। তাহলে আমরা একটু আগে দেখলাম যে বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই, বাঁ দিক থেকে ডান দিকে যেই সজ্জাটা, যে শাড়িটা, এই শাড়িটাকে বলা হবে রো, এবং উপর থেকে নিচের যে শাড়িটা সেটাকে বলা হয় কলাম। বোঝা গেল? এটা কি? আলটিমেটলি একটা অ্যারেঞ্জমেন্ট। তাহলে এবার যদি বলি, এবার দেখো তুমি এইটা আর এটা যেটাই লিখেছি না কেন, এখানে দুটো রো আছে। এই রোটাতে কটা এলিমেন্টস আছে? দুটো। আর এই রোটাতে কটা এলিমেন্টস আছে? দুটো।
এখানে দেখো 1 2 3 তিনটে এলিমেন্টস লিখেছিলাম এই রোতে, আর এই রোতে কটা এলিমেন্টস লিখেছিলাম? তিনটে রো। কলাম বরাবর দেখো এই কলামে দুটো এলিমেন্টস ছিল, এই কলামেও দুটো এলিমেন্টস ছিল, এই কলামেও দুটো এলিমেন্টস ছিল। তাহলে প্রত্যেকটা এলিমেন্টসে মানে প্রত্যেকটা রোতে সেম এলিমেন্ট থাকা আবশ্যিক। এরকম হবে না যে আমি 2 3 5 লিখে দিলাম আর 1 3 লিখে ফাঁকা। দেখো এটাতে এটাতে তিনটা আর এটাতে কিছুই নেই, এরকম কিন্তু লিখবো না আমরা। হ্যাঁ, এটাকে ম্যাট্রিক্স বলে না। ম্যাট্রিক্স কোনটা? এটা এবং এটা। এবার একটু ম্যাট্রিক্সের সংজ্ঞাটাকে আছে, কি বলবো ম্যাট্রিক্সের সংজ্ঞাটাতে? তো আমরা বলতে পারি ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট। কিসের অ্যারেঞ্জমেন্ট? এলিমেন্টসের অ্যারেঞ্জমেন্ট, যেখানে প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে সমান সংখ্যক এলিমেন্টস থাকবে। আর এই এলিমেন্টগুলো কি হতে পারে? এলিমেন্টগুলো নাম্বার হতে পারে, 2 3 4 হতে পারে। এলিমেন্টসগুলো কোনো লেটার হতে পারে, এ বি সি হতে পারে, অথবা কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন হতে পারে, এ প্লাস বি হোল স্কোয়ার, এই টাইপেরও এলিমেন্টস হতে পারে। হ্যাঁ, অথবা কমপ্লেক্স নাম্বার হতে পারে। ঠিক আছে, আমি একটা ম্যাট্রিক্স লিখছি এরকম 0 i a প্লাস বি হোল স্কোয়ার 2x হতেই পারে। ম্যাট্রিক্স না হওয়ার কিছু নেই, যা ইচ্ছা হতে পারে। তাহলে ম্যাট্রিক্স হচ্ছে একটা চতুর্ভুজ আকৃতির অ্যারেঞ্জমেন্ট, যেই অ্যারেঞ্জমেন্টে কিছু রো থাকে এবং কিছু কলাম থাকে। কতগুলো রো কতগুলো কলাম থাকবে সেটা ভ্যারি করবে প্রত্যেকটা অঙ্কে, এবং প্রত্যেকটা রোতে সেম সংখ্যক এলিমেন্ট থাকবে, আর প্রত্যেকটি কলামেও কিন্তু সেম সংখ্যক এলিমেন্ট থাকবে। একটা কলামে দুটো আর একটা কলামে 5টা, এরকম হতে পারবে না। রো হলে সেম এলিমেন্টস। তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্স কী জিনিস মোটামুটি বোঝার চেষ্টা করলাম। আর কেন ম্যাট্রিক্স পড়বো? এতগুলো ব্রাঞ্চ যে আছে এই ব্রাঞ্চগুলোতে ম্যাট্রিক্স ইউজ হয়। এই দুটো জিনিসে দুটো কোশ্চেন ছিল, আমি মোটামুটি আনসার দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের আশা করি বোঝা গেল। ঠিক আছে, এইবার আমরা যে জিনিসটা পড়বো, যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স কত প্রকারের হচ্ছে, কত প্রকারের ম্যাট্রিক্স নিয়ে আমরা এই ক্লাস 12 অবধি আলোচনা করব। তোমাদের বইয়ে প্রায় 13 প্রকারের ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি আরও 2 প্রকারের উপরে লিখেছি, ওই জন্য ওগুলো উপরে লিখেছি 14 15। এসএনদের বই যদি তোমরা দেখে থাকো তাহলে এই 1 থেকে নিয়ে 13 অবধি 13 প্রকারের ম্যাট্রিক্স দেওয়া আছে। ও দুটো এক্সট্রা, ওই দুটোও আমি পড়াবো। আচ্ছা, এবার দেখো, সাপোজ কেউ বললো আমাকে আমার কাছে এলিমেন্টস 3 4 5 9 2 8, সাপোজ এতগুলো। এবার আমি কাউকে বললাম এটা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে দাও এগুলোকে, তাহলে কীভাবে হতে পারে? কেউ লিখবে হয়তো 3, আমি 4টা নিই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, নাহলে অনেক বেশি হয়ে যাবে। তাহলে অনেকে এরকম করতে পারে, কেউ একজন এরকম করে সাজিয়ে দিল। আচ্ছা, মাঝখানে কিন্তু ম্যাট্রিক্সের কমা নেই, গ্যাপ শুধু, কমা নেই। হ্যাঁ, এরকম লিখতে পারে, কেউ এরকমও লিখতে পারে 3 4 5 9, ব্যাস। কেউ এরকম লিখতে পারে 3 4 5 9, এই তিনটে ছাড়া অন্য কোনো লেখাই যাবে না, জাস্ট তিনটে। তাহলে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট, এরকমও হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, প্রত্যেকটা এলিমেন্ট, অসুবিধা নেই। দেখো এখানে একটা রো আছে এবং কলাম 4টা আছে, একটা রো 4টা এলিমেন্টস, আর কলাম 4টা, প্রত্যেকটাতে একটা একটা করে এলিমেন্টস। ঠিক আছে, ম্যাট্রিক্স হতে পারে। এখানে হতে পারে দুটো কলাম দুটো রো, দুটো দুটো করে এলিমেন্টস। এখানে এক বাম দিক থেকে ডান দিকে গেলে দেখো 1 2 3 4, 4টা রো, আর কলাম কটা? একটা মাত্র। তাহলে হতে পারে এরকম, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, আরও বিভিন্ন টাইপের হতে পারে। কত রকমের হতে পারে সেটা আমরা এবার দেখব, আর সেটা দেখব সেটার উপর বেস করে কত রকমের ম্যাট্রিক্স হয়। তো সবার প্রথমে দেখি রেক্টেঙ্গুলার। দেখো 1 নম্বর প্রথমটা যেটা লিখেছি, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গেল মানে নিশ্চয়ই বলতে হবে না আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রাকার ম্যাট্রিক্স মানে যেটা আয়তক্ষেত্রের মতো দেখতে, যার দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, এরকমই তো। হ্যাঁ, যাই হোক, আয়তক্ষেত্রাকার ম্যাট্রিক্স মানে 2 3 4 5 6 7, সাপোজ এরকম আমি লিখেছি। এখানে দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে, দুটো রো আছে আর কলাম কটা আছে? 3টে। তাহলে রো আর কলাম সমান নেই কিন্তু, তাহলে রো দুটো, কলাম কটা? 3টা। এবার দেখো কোনো একটা এলিমেন্টসকে, কোনো একটা ম্যাট্রিক্সকে যখন লিখবো আমরা এইভাবে লিখতে পারি, সাইডে যখন লিখবো আলটিমেটলি রো কটা? দুটো, বাই কলাম কটা? 1 2 3, তাহলে 3। তাহলে এটা ম্যাট্রিক্স হচ্ছে 2/3 অথবা 2x3, ক্রস বলতে পারো, বাই বলতে পারো ম্যাট্রিক্স। তাহলে 2x3 এর ম্যাট্রিক্স এটা। প্রথমে কিন্তু সবার প্রথমে রো লিখতে হয়, হ্যাঁ, তারপর কলাম লিখতে হয়। সাপোজ আমাকে কেউ লিখতে বললো 2/2 এর ম্যাট্রিক্স বা 2x2 এর ম্যাট্রিক্স, তাহলে আমি কিন্তু এরকম লিখে আসবো না 1 3 5 7 9 2, না, একদম না, আমি এতটুকু লিখতে পারি। এটা 2/2, দুটো রো দুটো কলাম, বোঝা গেল? এইবার একটু আগে একটা জিনিস বলা উচিত ছিল, আবার ভুলে গেছি। ম্যাট্রিক্সের যে পজিশন, সেই পজিশনের উপর ভিত্তি করে কিন্তু নামগুলো হয়, এই পজিশন, এই পজিশন, এই পজিশন। সাপোজ একটা ম্যাট্রিক্স আছে যার মধ্যে 4টা এলিমেন্টস আছে, 2/2 এর ম্যাট্রিক্স। প্রথম যে সাপোজ এলিমেন্টসগুলো আমি নাম দিচ্ছি অ্যাকচুয়ালি এ। আচ্ছা, এই প্রথম যে এলিমেন্টটা আছে দেখো, এখানে একটা এলিমেন্ট হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই এলিমেন্টসের যেই
এলিমেন্টটা হবে সেটা কত নম্বর রোতে, 1 নম্বর রোতে। তাহলে নাম দিলাম আমি এ লিখে, সাপোজ এ 1 নম্বর রোতে। আর এটা যদি কলামের দিক থেকে দেখি তাহলে কত নম্বর কলামে আসবে, 1 নম্বর কলামেই আসবে। তাহলে 1 নম্বর রো 1 নম্বর কলাম, তাহলে A11। এটা দেখো এইখানকার এলিমেন্টটার যদি নাম দিই, সিম্বল ওয়াইজ নাম দিচ্ছি আর কিছুই না। হ্যাঁ, রো দেখো রো কততে আসবে, 1 নম্বর রোতেই আসবে, তাহলে এ রো নাম্বার 1। আর যদি কলাম দেখি এটা প্রথম কলাম, এটা 2 নম্বর কলাম, তাহলে কলাম 2। তাহলে এটা কত আসবে, দেখো এই দুটো লিখবো এবার। এ এখানকার এলিমেন্টের পজিশন কত, 1 নম্বর রো 2 নম্বর রো, তাহলে এটা 2 কলাম প্রথম। এইটা এ রো কত 1 2 আর কলাম কত আবার 2, তাহলে A2 2। বোঝা গেল? 3/3 যদি ম্যাট্রিক্সকে লিখি এরকমই পজিশন ওয়াইজ দিয়ে লিখি তাহলে কত হবে দেখো, A11 A12 1 নম্বর রো 2 নম্বর কলাম, এটা 1 নম্বর রো 3 নম্বর কলাম, তাহলে A13। তারপর পরেরটা A2 নম্বর রো 1 নম্বর কলাম, A2 নম্বর রো 2 নম্বর কলাম। এইখানে যদি এই এলিমেন্টটা দেখি তাহলে এটা 2 নম্বর রোয়ে আসবে, আর কলামের দিক থেকে দেখতে গেলে 3 নম্বরে, তাহলে A2 3। এটা কত হবে, A31 A32 A33। আশা করি বোঝা গেল তোমাদের কি বলতে যাচ্ছি আমি এখানে। তাহলে এটা হচ্ছে পজিশন দিক থেকে দেখতে গেলে ম্যাট্রিক্স। এটা কত ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। এবার আমি যেটা বলছিলাম এখানে আসি, যে কোনো একটা ম্যাট্রিক্সে যদি রো আর কলাম সমান হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। যেরকম এই ম্যাট্রিক্সটা, এরকম একটা ম্যাট্রিক্স যেখানে রো দুটো আছে কলাম কটা আছে, দুটো, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। আর যদি এরকম না হয়, মানে এই ম্যাট্রিক্সটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স, 3/3, 3টে রো আছে আর 3টে কলাম আছে, তাহলে হলো। যদি এরকম না হয়, রো আর কলাম যদি সমান না হয়, তাহলে আমরা বলবো ওটাকে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। যেরকম এই যে ম্যাট্রিক্সটা, দুটো রো কিন্তু 3টে কলাম। বোঝা গেল? ব্যাস, তাহলে দুটো গেল। এবার তারপর একটা দেখি, রো ম্যাট্রিক্স অ্যান্ড কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি, জাস্ট শুধু রো থাকবে একটা, আর কিছু না। দেখো রো একটাই থাকবে, সাপোজ 1 2 3 4। দেখো এই ম্যাট্রিক্সটা যদি দেখি তাহলে এই যে বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে রো তো একটাই, এরকম তো আর দ্বিতীয় বা তৃতীয় কেউ নেই, তাহলে রো একটাই। কলাম অনেকগুলো থাকতে পারে, কলাম দেখো 1টা 2টা, মানে আমি দিক থেকে করতাম 1 2 3 4 এরকম হতে পারে কলাম, বাট রো কটা আছে, রো কিন্তু একটাই। তাহলে যেই ম্যাট্রিক্সের রো একটা তাকে বলা হবে রো ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলবে, কলাম ম্যাট্রিক্স এরকম, যেই ম্যাট্রিক্সের কলাম একটা তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। এই যে উপরে নিচে, তার মানে আলটিমেটলি ওয়ান লাইনের ম্যাট্রিক্স যেগুলো বাঁ দিক থেকে ডান দিকে যায় এগুলো রো ম্যাট্রিক্স, আর ওয়ান লাইনের ম্যাট্রিক্স যেগুলো উপর থেকে নিচের দিকে আসে সেগুলোকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। সিম্পল, বোঝা গেল? তাহলে এবার দেখো স্কোয়ার ম্যাট্রিক্স কী ছিল, রো কলাম সেম। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কী ছিল, রো আর কলাম আলাদা, যেদিকেই বেশি হোক না কেন রো আর কলাম আলাদা। আর রো আর ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স, যেটাতে সিঙ্গেল একটা রো থাকবে সেটা রো, আর যেটাতে শুধু একটাই কলাম থাকবে সেটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, পরেরটাতে যাই, জিরো ম্যাট্রিক্স। 4 নম্বর দেখো জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স একদম সোজা, যেরকম ম্যাট্রিক্সই হোক না কেন প্রত্যেকটা এলিমেন্টই যদি জিরো হয়ে যায়, ওর ভেতরের এলিমেন্টসগুলো যদি জিরো হয়, সবাই এলিমেন্টস জিরো, তাহলে সেটাকে বলা হবে জিরো ম্যাট্রিক্স। যেটা যেরকম এটা হচ্ছে 2/2 এর জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, জিরো ম্যাট্রিক্সকে, আচ্ছা এই ম্যাট্রিক্সগুলোকে কোনো নাম দিতে পারি, যেরকম সেট, সাপোজ 1 2 3 এটা সেট ছিল, সেটকে এরকম লেখা হয়, আমরা সেটকে আলটিমেটলি একটা নাম দিতাম, এরকম ম্যাট্রিক্সেরও নাম দিতে পারি। তো জিরো ম্যাট্রিক্সে কিন্তু অনেক সময় তোমাদের বইয়ে স্ক্রিপ্ট জিরো দিয়ে লেখা থাকতে পারে। এই যে স্ক্রিপ্ট জিরো মানে জিরোই থাকবে, আলটিমেটলি একটু জিরোটা হয় বোল্ড করা থাকবে, বা জিরোটা একটু উপর নিচে থাকবে, এরকম টাইপের থাকবে, বোল্ড করা থাকবে স্ক্রিপ্ট জিরো। জিরো মানে বড় করে একটু জিরোটা যদি থাকে তাহলে আলটিমেটলি ম্যাট্রিক্স চ্যাপ্টারে যদি সিঙ্গেল জিরো থাকে একটা, তার মানে আলটিমেটলি এটা জিরো ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে। এখানে এটা এলিমেন্ট জিরো না, আমরা 1 2 3 4 ওই যে জিরোটা আছে ওই জিরো না, এই জিরো হচ্ছে জিরো ম্যাট্রিক্স যেখানে এরকম আছে। বোঝা গেল? তাহলে এটা একটা জিরো ম্যাট্রিক্স। আচ্ছা এর ভ্যালু সবসময় জিরো হয়, আলটিমেটলি ভ্যালু তো থাকে না ম্যাট্রিক্সের, ভ্যালু সংক্রান্ত পড়তে গেলে অবশ্যই ডিটারমিনেন্ট পড়তে হবে। যাই হোক, আপাতত তোমরা এতটুকু জেনে রাখো যে জিরো ম্যাট্রিক্সকে এই সিম্বলটা জিরো সিম্বল দিয়েই নর্মালি লেখা হয়। হ্যাঁ, পরে তাহলে জিরো ম্যাট্রিক্স গেল, জিরো ম্যাট্রিক্স। নেক্সট ডায়াগোনাল ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো আমি দুটো ম্যাট্রিক্স লিখছি, 1 0 0 5। দেখো এই যে ম্যাট্রিক্সটা লিখেছি, কর্ণ বরাবর এলিমেন্টস তো আছে, বাকি এলিমেন্টগুলো টোটাল জিরো। এরকম যদি ম্যাট্রিক্স হয় যে শুধু কর্ণ বরাবর যে এলিমেন্টসগুলো ওগুলোই আছে,
বাকি যে এলিমেন্টসগুলো আছে সেগুলো সব জিরো, তাহলে এটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। আর এই ডায়াগোনালটাকে বলা হয় ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল, এই কর্ণটাকে, প্রধান কর্ণ আর কি, মুখ্য কর্ণ, যাই হোক যেটাই হোক না কেন, প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে দেখতে পারো 1 0 0 0 5 9 0 3 9 0। এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? একদমই না। কেন? কারণ এটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনালি এলিমেন্ট শুধু জিরো হতে হয়, এই সরি এলিমেন্ট থাকতে হয়, বাকি না। এখানে আছে, এখানে আছে, তাহলে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তো না। কিন্তু যদি এরকম লিখে দিতাম তাহলে দেখো এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে গেল, শুধু এই যে ডায়াগোনালটাই আছে, বাকি এগুলো জিরো, ওগুলো জিরো, বোঝা গেল? তাহলে এটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা নেক্সট যাতে যাই, যে কী লিখেছি আমি ডায়াগোনাল ম্যাট্রিক্সের পর স্কেলার ম্যাট্রিক্স। বাহ, স্কেলার ম্যাট্রিক্স। এবার দেখো ডায়াগোনালের সঙ্গে রিলেটেড কিন্তু স্কেলার। হ্যাঁ, কীভাবে? আমি একটা ম্যাট্রিক্স লিখছি 3 0 0 3, এই যে ম্যাট্রিক্সটা লিখলাম এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স। কীভাবে? দেখো এটা আর এটা পার্থক্য দেখো, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলো আলাদা আলাদা ছিল, আর এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে ওগুলো সেম আছে। যদি কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে, কারণ ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে শুধু কর্ণ বরাবরই থাকবে, যদি কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এলিমেন্টগুলো সেম হয় তাহলে ওই ম্যাট্রিক্সটার নাম হবে স্কেলার ম্যাট্রিক্স। 3 0 0 0 3 0 0 0 3, অন্য কিছু দিই 1 2 3, এটা লিখলাম 1 2 3, তাহলে এটা কী হলো? ডায়াগোনাল হলো না এটা এই স্কেলার ম্যাট্রিক্স হলো? অবশ্যই এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ ডায়াগোনালি আছে। এবার যদি দেখে ডায়াগোনাল হওয়ার পরে এটা কি স্কেলার কিনা, তাহলে স্কেলার না। কেন? কারণ এখানে 1 আছে 2 আছে 3 আছে, সেম হতো। এটা যদি 2 হতো, এটাও যদি 2 হতো, হয়ে যেত ডায়াগোনাল প্লাস স্কেলার, তাহলে হলো। তারপর ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইম্পর্টেন্ট। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেখি কী জিনিস ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে সেম ডায়াগোনাল ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো 1 0 0 1, এটা কত ম্যাট্রিক্স? 2/2। ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো এরা যদি 1 হয়, দেখো এটা আর এর তিনটের মধ্যেই পার্থক্য বুঝবে এখন। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, বাকিগুলো কিন্তু জিরো হবে সব, এগুলোকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখানে বলেনি যে ইকুয়াল হতে হবে, বা এখানে বলেনি সেম হতে হবে, মানে এই 1 হতে হবে, 2 হতে পারে, 5 হতে পারে, যে কিছু হতে পারে। তারপর চলে আসলাম আমরা স্কেলার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কর্ণ বরাবর তো থাকবে, কিন্তু যদি সেম জিনিস থাকে, সেম এন্ট্রি থাকে, তাহলে এটাকে বলা হবে কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। আর এইটা কি বলা হবে? এই এলিমেন্টটাকে, যেটা হচ্ছে কর্ণ বরাবর, অবশ্যই এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, অবশ্যই এটা স্কেলার ম্যাট্রিক্সও, কারণ এন্ট্রিগুলো সেম আছে। আর এন্ট্রিগুলো যদি স্পেশালি 1 হয়, 1, তাহলে এটাকে বলা হবে ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং এটাকে ইন্ডিকেট করা হয় বড় হাতের আই দিয়ে, ইম্পর্টেন্ট খুব। হ্যাঁ, ইউনিট ম্যাট্রিক্স। তাহলে আমি যদি বলি 3/3 এর যে ইউনিট ম্যাট্রিক্সটা, সেটা কী হবে? 3/3 এর ইউনিট ম্যাট্রিক্সটা হবে আই ইকুয়ালস টু কি? 1 0 0 0 1 0 0 0 1। দেখো ডায়াগোনাল বরাবর যেগুলো আছে সেগুলো সব 1, বাকিগুলো সব 0। তাহলে এই রকমের ম্যাট্রিক্সকে বলা হবে ইউনিট ম্যাট্রিক্স। আর ইউনিট ম্যাট্রিক্সে কী লেখা হয়? ইউনিট ম্যাট্রিক্সে কিন্তু আই দিয়ে লেখা হয়। দেখো এরকম লেখা হতে পারে, I2 লেখা থাকতে পারে, অথবা I3 লেখা থাকতে পারে। তাহলে তোমাকে বুঝে যেতে হবে I2 যদি লেখা থাকে তাহলে ইউনিট ম্যাট্রিক্স নিতে বলেছে, যেটা হচ্ছে 2, মানে সরি 2/2 ম্যাট্রিক্সের। আর এটা হচ্ছে I3 লেখা থাকলে 3/3 যদি কর্ণ বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে সেটা। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল এই অবধি, ইউনিট ম্যাট্রিক্স অবধি। এবার আসছি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে আবার ভাগ আছে। হ্যাঁ, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, এগুলো আছে, আমি বুঝে দিচ্ছি সেগুলো। দেখো 3টে আমি লিখেছি, 8 নম্বরটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, 9 নম্বরটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, আর 10 নম্বরটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। তাহলে প্রথমে দেখি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বলা হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্স এর কর্ণ বরাবর এলিমেন্টসগুলো 0 হয়, যেরকম 0 0 0 1 2 3 5 9 6, যে কিছু একটা বানালাম। দেখো কর্ণ বরাবর যে এন্ট্রিগুলো আছে সেই এন্ট্রিগুলো 0, বাকি সব এন্ট্রিগুলো আছে, তাহলে এটাকে বলা হবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটাকে বলা হবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবার আপার ট্রায়াঙ্গুলার 9 নম্বরে দেখো কি আছে আপার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার মানে এইখান থেকে, এই ডায়াগোনাল থেকে উপরের দিকে এলিমেন্টস থাকবে,
কিন্তু নিচের দিকে এলিমেন্টস থাকবে না, তাহলে সেটাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো যে উদাহরণ দিই 1 2 3 5 9 2 0 0 0। দেখো নিচের দিকের এলিমেন্টসগুলো 0 আছে, আর উপরের দিকের যে এলিমেন্টসগুলো আছে সেগুলো এমনভাবে আছে যে কর্ণ থেকে উপরের দিকে সেগুলো কিন্তু প্রত্যেকটাই একটা একটা করে মানে ত্রিভুজ তৈরি করেছে। যদিও 0 দিয়েও নিচে ত্রিভুজ তৈরি হয়েছে, ওটা আমরা কনসিডার করছি না, এটার নাম উপরেরটা দিয়েই পড়েছে। ঠিক আছে, তাহলে পড়তে যাই। তারপরে যেটা হবে অবশ্যই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বুঝতেই পারছো তোমরা হয়তো, এটা আপার ট্রায়াঙ্গুলার। লোয়ার ট্রায়াঙ্গুলার 1 2 5 9 2 6 0 0 0। দেখো কর্ণ বরাবর এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা নিচের দিকে তৈরি হয়েছে, তাহলে এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার। এটা উপরের দিকে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তাহলে এটাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার। আর এই যে এটা আছে মাঝখানে 0 আছে, তাহলে এটাকে বলা হবে শুধু ট্রায়াঙ্গুলার। ওকে, তাহলে আমরা তিনটা দেখলাম, একটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একটা আপার ট্রায়াঙ্গুলার আর একটা লোয়ার ট্রায়াঙ্গুলার। 10 রকমের হয়ে গেল কিন্তু। এবার যেগুলো আসছে এগুলো বরং বেশি ইম্পর্ট্যান্ট, আরও সিমেট্রিক ইম্পর্ট্যান্ট, স্কিউ সিমেট্রিক ইম্পর্ট্যান্ট, অর্থোগোনালও ইম্পর্ট্যান্ট, ডবল ইম্পর্ট্যান্ট, ওগুলো তো আছে। দেখি সিমেট্রিক কি, স্কিউ সিমেট্রিক কি, আর অর্থোগোনাল কি, আমি একটু বুঝে দিই এটা। এবার দেখো সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক বা অর্থোগোনাল এই তিনটে জিনিস বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, যেটার নাম হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। তাহলে দেখি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স কি। সাপোজ একটা ম্যাট্রিক্স রাখলাম যেটা হচ্ছে 1 2 3 4, আর এই ম্যাট্রিক্সটার নাম দিলাম আই তো না সরি এ দিই এ। যদি এই ম্যাট্রিক্সটার রোগুলোকে কলাম আর কলামগুলোকে রো বানিয়ে দিই, তাহলে যেই ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ ম্যাট্রিক্স। এটাকে নর্মালি এটি দিয়ে লেখা হতে পারে অথবা এ ড্যাশ দিয়ে লেখা হতে পারে। ঠিক আছে, ট্রান্সপোজকে কী দিয়ে লেখা হবে, হয় মাথায় টি অথবা এ ড্যাশ বেশি, টিটা বেশি লেখা হবে। তাহলে রোগুলোকে যদি কলাম বানিয়ে দিই, তার মানে 1 2 ছিল এইরকম, আমি 1 2 লিখবো এরকম, সরি কমা না, 1 2 ছিল এরকম, 1 2 এরকম লিখবো। দেখো 3 4 এরকম ছিল, আমি কলাম বরাবর লিখবো 3 4, বাস বোঝা গেল। বি ম্যাট্রিক্স লিখলাম একটা 5 6 9 3 0 7, এটাকে ট্রান্সপোজ বানাই, তাহলে বি ট্রান্সপোজ কত হবে দেখো। বি ট্রান্সপোজ মানে এটাকে রো বরাবর ছিল কলাম বানিয়ে দেবো, তাহলে 5 6 9, এটাকে ট্রান্সপোজ বানাই, তাহলে বি ট্রান্সপোজ কত হবে দেখো। বি ট্রান্সপোজ মানে এটাকে রো বরাবর ছিল কলাম বানিয়ে দেবো, তাহলে 5 6 9, এটা 3 0 7। মজার ব্যাপার দেখো একটা, এটা 2 × 2 ছিল, এটাও কত হলো 2 × 2। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সে যদি ট্রান্সফার করে দিই, তাহলে ওটার যে কী বলবো অর্ডারটা যেটা সেম থাকবে, 2 × 2 থাকলে 2 × 2ই থাকবে। এখানে কত ছিল, দুটো রো, কলাম কটা, একটা দুটো তিনটা, তাহলে 3, 2 × 3 ম্যাট্রিক্স ছিল এটা। আমি যখন ট্রান্সপোজ বানিয়ে দিয়েছি দেখো রো কটা হয়েছে, একটা দুটো তিনটে, তাহলে 3টে রো হয়েছে, কলাম কটা হয়েছে, তাহলে কলাম দুটো, তাহলে 2 × 3 ম্যাট্রিক্স ছিল, সেটাকে আমি ট্রান্সপোজ করে দিয়েছি, আর ট্রান্সপোজ করে কী হয়েছে 3 × 2 হয়েছে কিন্তু। হ্যাঁ, তাহলে এই যে রেক্টেঙ্গুলার, এটা তো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না, আমরা একটু আগেই বললাম রেক্টেঙ্গুলার, রো কলাম সমান নেই, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ করে দিই, তাহলে এই যে অর্ডারটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকেই বলা হয় ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, খুব কাজের জিনিস। তোমরা গোটা এরপর যখন চ্যাপ্টারের সলিউশন করাবো তোমাদের, এটা করানোর পর সলিউশনগুলো সব আপলোড করবো আমি আস্তে আস্তে, 2 মার্কসের 4 মার্কসের 5 মার্কসের সবগুলো, তখন দেখবে যে ট্রান্সপোজ জিনিসটা কত কাজে লাগে। ঠিক আছে, ট্রান্সপোজ জিনিসটা ভালো করে বুঝে রাখো। কী দিয়ে লেখা হবে এটাকে, হয় এ টি দিয়ে অথবা এর মাথায় ড্যাশ দিয়ে। আশা করি বুঝে গেলে ট্রান্সপোজ। এইবার আমরা আসবো যে জিনিসটাতে, সেটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স মানে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করে দিই, তাহলে ম্যাট্রিক্সটা আগের অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন হবে না। উদাহরণ দিই একটা, ধরো 1 0 0 1, একটা ম্যাট্রিক্স, এটা কত 2 × 2, যদিও এটা আই ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি এটা ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করে দিলে কী হচ্ছে, এটাকে এইভাবে লিখবো নিচের দিকে, এই যে এটা এইভাবে ছিল, আমি এইভাবে লিখলাম, আর এটা কী ছিল এইভাবে ছিল, দেখো সেম জিনিস আসলো, উপরেরটাই তো আসবে, এটাই তো আই। তার মানে এ ট্রান্সপোজ করে দিলে কী আসবে, এ আসবে। তাহলে যে ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে দিলে নিজেই চলে আসে, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স, মাথায় থাকে জানো। সিমেট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্স যে ট্রান্সপোজ যদি করে দিই এবং ট্রান্সপোজ করার পর যদি নিজেই চলে আসে আবার ফিরে, তাহলে সেটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এক্সাম্পল আরেকটা দিই, আগে স্কিউ সিমেট্রিক বলে দিই, তারপর আসছে এক্সাম্পল। হ্যাঁ, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি,
কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলাম, কিন্তু ওই ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্স আসলোই ঠিকই, কিন্তু নেগেটিভে। একটা ম্যাট্রিক্স ছিল এ, বি নেই, একটা ম্যাট্রিক্স বি ছিল, সেই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলাম, আসলো নেগেটিভ বি, তাহলে সেটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, উদাহরণ এই এক্সাম্পলটা যদি এরকম করে নিতাম আমরা, বা অন্য একটা এক্সাম্পল নিতাম, সাপোজ বি ম্যাট্রিক্স ইকুয়াল টু নেই, সেটা কি 0 0 0 এইচ জি এফ -h -g -f। দেখো এই ম্যাট্রিক্সটা বি ট্রান্সপোজ করি আগে, ট্রান্সপোজ করে দিলে কী হবে, জি এইচ 0 এইচ জি, এটা কী হবে -h 0 এফ, আর এটা কী হবে -g -f আর 0। এবার দেখো আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে কী হবে, প্রত্যেকটা এলিমেন্ট থেকে মাইনাস কমন যাবে, তাই না? ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবে, ম্যাট্রিক্স যখনই কোনো কিছু কমন নেওয়া হয় বা কোনো কিছু গুণ করা হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্টসের সঙ্গেই গুণ বা কমন নেওয়া হচ্ছে। তাহলে এটা 0 তো 0ই, এটা কী হয়ে যাবে এইচ, এটা হয়ে যাবে জি, এটা হয়ে যাবে -h 0 এফ, শুধু এটা, আর এটা -g -h আর 0 অবশ্যই। দেখো এই যে ম্যাট্রিক্সটা, এটাই তো অরিজিনাল ম্যাট্রিক্স ছিল, বি ম্যাট্রিক্স, তাহলে বি ট্রান্সপোজ করলাম আর কি আসলো মাইনাস অফ, এই যে মাইনাস অফ বি, তাহলে এটা একটা বিশাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করে দেওয়ার পর রোগুলো কলাম এবং কলামগুলোকে রো ইন্টারচেঞ্জ করার পর সেই ম্যাট্রিক্সের যদি নেগেটিভ আকার আসে, মানে নেগেটিভ অফ দ্যাট ম্যাট্রিক্স, তাহলে আমরা ওই অরিজিনাল ম্যাট্রিক্সটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটা লিখেছিলাম আমরা, এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কী ছিল, যেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা নিজেই ফিরে আসে, সেটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক দেখার একটা সহজ উপায়, সাপোজ এই ম্যাট্রিক্স 2 3 5 9 6 3, যদি বলি এটা সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক, তাহলে তোমাদের কিন্তু দেখার একদমই প্রয়োজন নেই যে ট্রান্সপোজ করবো না করবো না, তোমরা জাস্ট এমনি বলে দিতে পারবে। ডায়াগোনাল বরাবর এটাকে আয়না ভাবো, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, এটাকে আয়না ভাবো, জিরো থাক যে কোনো থাক কোনো কিছু ব্যাপার নেই। হ্যাঁ, তোমরা যদি ডায়াগোনাল যে এলিমেন্টসগুলো আছে সেটাকে আয়না ভাবো, তাহলে দেখো যে এর যে প্রতিবিম্ব সেগুলো এখানে পড়ছে কিনা, দেখো পারফেক্ট জায়গায় পড়ছে, এটা যত দূরে আছে এটাও তত দূরে আছে, তত দূরে আছে, তাহলে এর প্রত্যেকটার প্রতিবিম্ব এখানে পড়ছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি নেগেটিভ প্রতিবিম্ব বলে তাহলে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এ ইকুয়ালস টু 3 4 9, সাপোজ এটা লিখলাম এভাবে, আর এটা লিখলাম -3 4 7 3 -4 -7, দেখো ডায়াগোনাল এটা, আরে দেখো এর যে প্রতিবিম্ব তো পড়ছে, কিন্তু প্রত্যেকটারই নেগেটিভ প্রতিবিম্ব, 3 -3 4 -4 7 -7, তাহলে অবশ্যই এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বোঝা গেল। তা আমরা সিমেট্রিক পড়ে নিলাম, স্কিউ সিমেট্রিক পড়ে নিলাম। কী মনে রাখবো, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে দুটো কথা অবশ্যই মনে রাখবো, যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তাকেই বলবে, সিমেট্রিক ম্যাট্রিক্স তাকেই বলবে যদি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে নিজে চলে আসে, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তাকে বলবো যেন নেগেটিভ দিয়ে আসে, তাহলে ওটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এইবার একটা থিওরি যেটা তোমাদের খুব আসে পরীক্ষায়, যে কোনো ম্যাট্রিক্সকে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আকারে লেখা যাবে, প্রমাণ করো। ঠিক আছে, এবার দেখো বাকি থাকলে হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো অর্থোগোনাল ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট বেশি, এটা এখন পড়াচ্ছি না, আমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো মানে পড়িয়ে নেওয়ার পর এটা পড়াবো, কারণ এখানে গুণ রিলেটেড আছে, সেম এখানেও। ঠিক আছে, তাহলে এই তিনটে যে বাকি থাকলো, এটা থাকলো এখন 5 মিনিট পর, যখন যে জিনিসগুলো এখন পড়াবো 5 মিনিট পর তোমরা আরও ভালো বুঝতে পারবে, তো তখন পড়াবো। এবার দেখো ম্যাট্রিক্সের কিছু অপারেশানস শিখব, অপারেশানস ম্যাট্রিক্সের কয়েকটা শিখব, যার মধ্যে প্রথম অপারেশানস, যেটা অপারেশানসের মধ্যে প্রথম আসবে অ্যাডিশান, যোগ আর কি, অ্যান্ড সাবট্রাকশন, যোগ ও বিয়োগ। আলটিমেটলি যোগ আর বিয়োগ একই রকমের, এখানে অসুবিধা নেই, খুব সোজা জিনিস। বলা হচ্ছে একটা ম্যাট্রিক্স হলো এ আর একটা ম্যাট্রিক্স হচ্ছে বি। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স, দুই ম্যাট্রিক্স যদি অর্ডারটা সেম হয়, যেমনি এটা সাপোজ 2x3, এটাও 2x3, যেমনি সাপোজ এই ম্যাট্রিক্সটাকে ধরো এ আই, যে আচ্ছা এটা সংক্ষিপ্ত রূপ কিন্তু ম্যাট্রিক্স না, ওই যে এ দিয়ে লেখা ম্যাট্রিক্স লিখেছিলাম ওইটা, সাপোজ এ আই যে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 2x3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি আই যে একটা ম্যাট্রিক্স সংক্ষিপ্ত আকার, যেটা হচ্ছে 2x3 ম্যাট্রিক্স, তাহলে যোগ করা যাবে। ম্যাট্রিক্সের যদি অর্ডার সেম না থাকে, 2x3 না হয়ে এটা যদি 2x3 আর এটা 3x2 হতো, তাহলে কিন্তু যোগ করা যেত না। ঠিক আছে, তাহলে যদি এরকম হয় তাহলে আমরা বলবো যোগ এবং বিয়োগ করা যাবে, এলিজিবল এটা। ঠিক আছে, একটা উদাহরণ দিই, এ মানে হচ্ছে 2 3 5 9 1 2 হোয়াট এভার,
আচ্ছা বি দেখো 10301 2 নিলাম। দেখো এটাতেও দুটোরও তিনটা কলাম, আর এটাতেও কী আছে দুটোরও তিনটা কলাম, তাহলে অবশ্যই যোগ করা যাবে এ আর বি। তাহলে যোগ করলে কত হবে? তাহলে এ প্লাস বি কত হচ্ছে? যে এরকম যোগ করার ক্ষেত্রে আমরা টার্ম বাই টার্ম প্রত্যেকটা টার্মকে যোগ করব, সেম পজিশনে থাকা প্রত্যেকটা টার্মকে যোগ করে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে এটা কত হলো 3, এটা কত হবে 3, এটা কত হলো 8, নেক্সট নিচে 9 2 4, কমপ্লিট। যেই ম্যাট্রিক্সটা পাওয়া গেলো সেই ম্যাট্রিক্সটাও কিন্তু 2 × 3। তার মানে কোনো ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স যদি যোগ করা যায় আর যোগ করার পর যেই ম্যাট্রিক্সটা আছে তাদের কিন্তু অর্ডারের কোনো পরিবর্তন হয় না। 2 × 3 ছিল 2 × 3 ছিল, তাহলে 2 × 3 হবে। গুণের ক্ষেত্রে এটা হয় না কিন্তু, হ্যাঁ গুণের ক্ষেত্রে দেখবো আমরা এখনই গুণ পড়বো, গুণের ক্ষেত্রে দেখবো এটা, এই জন্য আমি তোমাদের এটা হাইলাইট করছি একটু, যে গুণের ক্ষেত্রে এরকম কিন্তু হবে না, বোঝা গেল? তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যোগ যদি হয় তাহলে তখনই করা সম্ভব যখন ওই ম্যাট্রিক্সগুলোর অর্ডার সেম থাকবে। শুধু দুটো না, অনেকগুলো যদি থাকে অনেকগুলোতেও করা যাবে, হ্যাঁ কোনো প্রবলেম নেই। তাহলে গেল এটা হচ্ছে। আচ্ছা বিয়োগে আমাকে যদি এটাই বলতো বিয়োগ করা, তাহলে সেম ব্যাপার, বিয়োগও করা যেত। তাহলে এ মাইনাস বি মানে এর এলিমেন্টস থেকে বি এর এলিমেন্টসগুলো বিয়োগ করে দেবো। তাহলে কত হচ্ছে? এটা বিয়োগ করলে 1 হতো, এটা 3 হতো, এটা কত হতো 2 হতো, এখানে 8 0 0 হয়ে গেল, এটাই হতো, এটাও কত 2 × 3 সেম। তাহলে যোগ আর বিয়োগ এইভাবে করা যায় ম্যাট্রিক্সের। যোগ বিয়োগটা খুব সোজা, আমাদের একটু গুণে যেতে হবে তাড়াতাড়ি করে। এবার ম্যাট্রিক্সের যোগের যে দেখলাম আমরা, এবার যোগের কয়েকটা প্রপার্টি দেখে নিই। তোমরা নাম শুনে থাকবে কমিউটেটিভ প্রপার্টি, মানে বিনিময় যে নিয়ম ছিল। আমি দুটো প্রপার্টিকে হাইলাইট করছি। একটার নাম হচ্ছে বিনিময় নিয়ম, যেটাকে কমিউটেটিভ ল বলে, কমিউটেটিভ ল। আর আরেকটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, যেটাকে বলা হয় সংযোজন নিয়ম। জিনিস দুটো কি দেখে নিই। বিনিময় নিয়ম হচ্ছে যদি 2 + 3 আর 3 + 2 সেম হয় তাহলে আমরা বলি বিনিময় নিয়ম মেনে চলে। সিম্পল সংখ্যায় বলছি। তার মানে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যোগ করলে, দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা যোগ করলে যদি সেম জিনিস আছে তাহলে আমরা বলবো বিনিময় নিয়ম মেনে চলে। যোগ আছে তাহলে যোগের বিনিময় মেনে চলে। ম্যাট্রিক্স যোগের বিনিময় নিয়ম মেনে চলে। তার মানে এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স যত হবে, বি ম্যাট্রিক্স প্লাস এ ম্যাট্রিক্স সবসময় সেম হবে। গুণের ক্ষেত্রে এটা হয় না, ওই জন্যই হাইলাইট করছি আমি এগুলোকে। গুণে একদম ডিফারেন্ট জিনিস পড়বো, এই জন্য মনে রাখবে। বিনিময় নিয়ম কী জিনিস? প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যোগ করলে যত হয়, যদি দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা যোগ করলে সেম জিনিসই হয় তাহলে আমরা বলবো এরা বিনিময় নিয়ম মেনে চলে। কার সাপেক্ষে? এই অপারেশনটার সাপেক্ষে, যোগের সাপেক্ষে। তাহলে ম্যাট্রিক্সের যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এবার অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল মানে কি? দেখো 2 + 3 + 5, সাপোজ এই তিনটা এলিমেন্ট ছিল, আমরা বলছি 2 3 5। প্রথম দুটো যোগ করলাম, তারপর পরেরটা যোগ করলাম, যে জিনিসটা আসলো সেটা পরের দুটো আগে যোগ করলাম আর যোগ করে তারপর প্রথমটা যোগ করলাম, মানে ব্র্যাকেটের চেঞ্জ করলাম, এই ব্র্যাকেটটা এখানে দিয়ে দিলাম। কোনো পরিবর্তন হবে? একদম হবে না। কেন? কারণ আমাদের যে সংখ্যাগুলো জানি বাস্তব সংখ্যা, সেটা কিন্তু যোগের বিনিময় নিয়ম যোগের সংযোজন নিয়ম মেনে চলে, অ্যাসোসিয়েটিভ লটা মেনে চলে। সেম আমাদের ম্যাট্রিক্সও। যোগের ক্ষেত্রে আমাদের যদি তিনটা ম্যাট্রিক্স দেওয়া হয়, এ বি আর সি ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস বি আগে যোগ করে পরে সি যোগ করলাম, যেই ঘটনাটা আসবে সেটা হচ্ছে বি আর সিকে যোগ করে পরে যদি তার সঙ্গে এ যোগ করি তাও কিন্তু সেম জিনিস আসবে। তার মানে ব্র্যাকেট চেঞ্জ করা যাবে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স, অনেকগুলো ম্যাট্রিক্স যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমার যদি মনে হয় আমি কিন্তু ব্র্যাকেট চেঞ্জ করতে পারবো, অথবা আমি কিন্তু এদেরকে ইন্টারচেঞ্জ করে লিখতে পারবো। কেন? কারণ এরা বিনিময় নিয়ম মেনে চলে, কারণ এরা অ্যাসোসিয়েটিভ নিয়ম মেনে চলে। ঠিক আছে? কোথাও কোনো একটা অঙ্কে 2 + 3 আছে আর আমার দরকার হলো 3টার সামনে আসলে ভালো হয়, তো করতে পারি। সব জায়গায় করা যায় না, নর্মাল নাম্বারে করা যায়। কেন? কারণ নর্মাল নাম্বারগুলো অ্যাসোসিয়েটিভ ল এবং বিনিময় নিয়ম দুটোই মেনে চলে, কিন্তু সবাই করে না। গুণ অবস্থাও লেখা যাবে এদের, 2 × 3 আর 3 × 2 সেম জিনিসই হয়, আমরা উল্টে দিতে পারি, যখন তখন উল্টে দিই, যোগ মানে নর্মালি ক্যালকুলেশন করার সময়। কিন্তু ম্যাট্রিক্স এগুলো করা যাবে না। যোগটা করা যাবে থ্যাঙ্কফুলি, গুণের ক্ষেত্রে বলতে পারছি না এখন, কারণ শিখিনি এখনো, আসছি। তাহলে গেল বিনিময় নিয়ম আর এই নিয়মটা মেনে চলে। আরেকটা নিয়মের কথা না বললে না, যেটাকে বলছে ডিস্ট্রিবিউটিভ ল। বিউটিভ ল, এটা শিখবো আমরা, আগে গুণটা করে নিই তারপর আসছি। ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ লতে তাহলে দুটো নিয়ম মনে থাকলে আশা করছি, বিনিময় নিয়ম আর অ্যাসোসিয়েটিভ নিয়ম। পরেরটা যাই। পরের গুণ শিখবো। গুণ দুই রকমের হয়, একটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার দিয়ে গুণ। দেখি একটা উদাহরণ দিই, স্কেলার মাল্টিপ্লিকেশন, তার মানে স্কেলার গুণ। স্কেলার গুণ কী জিনিস? স্কেলার গুণ হচ্ছে এই একটা ম্যাট্রিক্স আছে 3 2 5 9 হোয়াট এভার, আমি
এখানে কোন এই ম্যাট্রিক্সটাকে আমি সাপোজ আমি কে নামে একটা স্কেলার বা যে কোনো একটা স্কেলার 3, এই 3 দিয়ে গুণ করতে চাইছি, তাহলে 3a বানাতে চাইছি, 3 ইন্টু ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা, আমি একটু আগেই বললাম, কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা মানে কোনো একটা স্কেলার সংখ্যা দিয়ে গুণ করা মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা টার্মকে গুণ করা। তাহলে এখানে গুণ করলে কত হবে? 3 প্রত্যেকটাতে গুণ হয়ে যাবে, 9 6 15, এটা কত হয়ে যাবে? 27। এটাকে বলা হচ্ছে স্কেলার গুণ। হ্যাঁ, মানে কোনো একটা ম্যাট্রিক্সকে স্কেলার গুণ মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টসকে গুণ করে দেওয়া ওইটা দিয়ে, এই স্কেলার বাইরের স্কেলারটা দিয়ে, এটাকে বলা হয় স্কেলার গুণ। ঠিক আছে, এবার আসল জিনিসে আসি, যেটাকে বলা হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। যেরকম অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, যোগ আর বিয়োগে একটা মানে রেস্ট্রিকশন ছিল যে সেম অর্ডারে থাকতে হবে, এখানেও কিন্তু সেম অর্ডারে থাকতে হবে, মানে সেম অর্ডার না, একটা নির্দিষ্ট অর্ডারে থাকতে হবে, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। দুটো ম্যাট্রিক্সের গুণ সবসময় করা যায় না। যেরকম আমি যদি বলি তোমাদের যে একটা ম্যাট্রিক্স এ যেটা হচ্ছে 2 3 4 1 9 7, আর আরেকটা ম্যাট্রিক্স নিলাম, কত নেব, 2/2 নিই, বেশ সুবিধা এটা। আর সাপোজ আরেকটা ম্যাট্রিক্স নিলাম 1 0 0 3 9 0 0 9 3, এই গুণটা কিন্তু করা যাবে না এই দুটো ম্যাট্রিক্সের। তাহলে প্রশ্ন হচ্ছে কখন গুণ করা যাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, দেখো এটা ম্যাট্রিক্স হচ্ছে কত, 2,2, আর এটা কত অর্ডারের, এটা হচ্ছে 3x3। হ্যাঁ, যদি এরকম হয় যে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা করতে পারবো গুণটা। একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। যেটা সাপোজ এআই যে ম্যাট্রিক্স নিয়ে নিলাম, ছোটো সংকেতে লিখছি, যেটা হচ্ছে সাপোজ n, m, n বা m ক্রস n ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স বি, যেটা হয়তো বি আই যে ম্যাট্রিক্স, সেটা হয়তো n ক্রস p ম্যাট্রিক্স। তাহলে বুঝবো কী করে গুণ হচ্ছে কিনা? দেখো, যদি এই ম্যাট্রিক্সের শেষেরটা মানে কলাম হয়, প্রথমটা মানে রো হয়, এখানেও শেষেরটা কলাম হয়, প্রথমটা রো হয়। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সেম হয়, তাহলে আমরা বলবো যে ম্যাট্রিক্স দুটোর গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। সংক্ষেপে আমরা কীভাবে বুঝি? আমরা লিখে নেবো এই ম্যাট্রিক্সটা কত বাই ক্রস, এই ম্যাট্রিক্সটা হচ্ছে m ক্রস n, আর এই ম্যাট্রিক্সটা কত, এই ম্যাট্রিক্সটা হচ্ছে n ক্রস p এর ম্যাট্রিক্স। যদি এরকম হয় তাহলে ব্যাস এদিক দিয়ে কাটো, তাহলে গুণ করা যাবে। যদি এটা কাটাকাটি হয় তাহলে গুণ করা যাবে, মানে এটা তোমাদের নর্মাল কাটাকাটি না, এটা জাস্ট হিসাবের সুবিধার জন্য। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্স দেখো m ক্রস n, দ্বিতীয় ম্যাট্রিক্স দেখো m ক্রস p ছিল, তাহলে এই যে কোনাকুনি যদি কাটতে পারি সেম জিনিস হয়, তাহলে গুণ করা যাবে। এবং গুণ করার পর যেই ম্যাট্রিক্স আসবে সেই ম্যাট্রিক্সের অর্ডারটা হবে m ক্রস p। গুণ করার পর এই অর্ডারটা হবে ম্যাট্রিক্সটার। বোঝা গেল? কীভাবে এবার গুণ করতে হয় এটা এবার শিখবো। তাহলে গুণ কীভাবে কখন করা যাবে, কখন করা যাবে না, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। গুণ সবসময় করা যায় না, যোগ বিয়োগও করা যায় না ম্যাট্রিক্সের সবসময়। তো দেখি একটা ম্যাট্রিক্স, ছোটো ম্যাট্রিক্স নিই, তাহলে গুণের সুবিধা হবে, যেহেতু প্রথমবার শিখছো। 2 3 1 0। আরেকটা ম্যাট্রিক্স নেই, বি ম্যাট্রিক্স, যেটা সাপোজ 1 2 5 0 1 কিছু একটা 0 5 যাও, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। দেখো এই ম্যাট্রিক্সটার গুণ করবো, এই ম্যাট্রিক্সটা দেখো কত 2 ক্রস 2, আর এই ম্যাট্রিক্সটাও কত 2 ক্রস 2, তাহলে দেখো 2 ক্রস 2 2 ক্রস 2 ক্রস, তাহলে গুণ করা যাবে। তাহলে যেই গুণ করে যে ম্যাট্রিক্সটা আসবে সেটাও কিন্তু 2 ক্রস 2 আসবে, দেখবো 2 ক্রস 2 আসছে কিনা। দেখো এইটাতে গুণ করে যেটা আসবে সেটা আমি পাশাপাশি লিখি, আগে পাশাপাশি লিখি, পরের লাইনটা লিখছি। হ্যাঁ, এটা বি ম্যাট্রিক্স। তাহলে আমরা করতে চাইছি a ইন্টু বি, তার মানে 2 3 1 0, আর এটা হচ্ছে 1 2 0 5। দেখো কী হবে, গুণ করবো হচ্ছে এই ম্যাট্রিক্সের রো বরাবর আর এই ম্যাট্রিক্সের কলাম বরাবর। এই ম্যাট্রিক্সের রো বরাবর যাবো, এই ম্যাট্রিক্সের কলাম বরাবর, এইভাবে যাবো। হ্যাঁ, দেখো লিখবো কীভাবে। প্রথম এলিমেন্ট প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1, তার মানে 2 হলো। এখনও শেষ হয়নি কিন্তু, পরেরটাতে যাবো, এটা নিচে নামবো, এটা সাইডে যাবো, তাহলে 2 ইন্টু 1 2 হলো। এবার পরেরটাতে যাবো, এটা পরে এটা নিচে, তাহলে কত হলো 3 ইন্টু 0, তাহলে 0 প্লাস 0, ব্যাস এটা হলো একটা এলিমেন্ট। পরেরটা এটাতে যেতে হবে, এবার দেখো এটা দিয়ে প্রথম রো দিয়েই করছি, এটাতে 2 ইন্টু 2 মানে 4, তারপর পরেরটা এই যে 3 ইন্টু 5 মানে 15, তাহলে প্লাস 15, এরকম যত আরও থাকবে প্লাস প্লাস করে লিখতাম, একটা এলিমেন্ট হলো। তাহলে এই একটা এলিমেন্ট হলো, দুটো এলিমেন্ট। পরে এবার সেকেন্ড রোতে যাই, এখানে সেকেন্ড রো হবে, এখানে কলাম বরাবর আছে, তাহলে দেখো রো, তাহলে 1 ইন্টু 1 মানে 1, তারপর পরেরটা 0, তাহলে 1 প্লাস এই যেটা 0 ইন্টু 0 মানে 0,
পরেরটা এই যে 2 ইন্টু 1, তাহলে 1 ইন্টু 2 মানে 2, পরে এই যে 0, তাহলে গুণটা আমার হয়ে গেছে। সেটা হচ্ছে কত, 2 1 9 1 আর 2। দেখো এটাও 2 + 2 আসলো। বোঝা গেল? গুণ শিখতেই হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস গুণ ম্যাট্রিক্সের। গুণটা জানলে কিছু হবে না, অঙ্কই পারবে না, কারণ গুণ ছাড়া অঙ্ক আসবে না পরীক্ষায়। হ্যাঁ দেখো, তাহলে এ বি ম্যাট্রিক্সকে গুণ করলাম, আর গুণ করে আমার এরকম আসলো। আর আমরা আগেও জানতাম যে 2 + 2 ম্যাট্রিক্সের গুণ করলে আসবে, আর আসলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আরেকটা ম্যাট্রিক্সের গুণ করি যাতে তোমরা আরও ক্লিয়ার হতে পারো। দেখো আমি একটু এরকম নিচ্ছি, এ নিচ্ছি, এ হচ্ছে 1 2 3, ব্যাস কলাম ম্যাট্রিক্স নিলাম একটা। পরেরটা দিই বি ম্যাট্রিক্স 2 3 0। চলো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্স নিলাম, দেখি গুণ করা যায় কিনা। এই ম্যাট্রিক্সের কটা রো আছে? একটা রো, দুটো রো, তিনটা রো, তাহলে তিনটা রো। আর কলাম কটা? একটা। কলাম ম্যাট্রিক্সের কলাম একটাই থাকে। এটা রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্সের একটাই রো আছে। কলাম কটা আছে? একটা কলাম, দুটো কলাম, তিনটা কলাম, তিনটা কলাম। দেখি এবার গুণ করা যায় কিনা, এ ইন্টু বি করা যায় কিনা। এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি করতে গেলে কি দেখো, এই ম্যাট্রিক্সটাকে লিখি 3 ইন্টু 1, আর এই ম্যাট্রিক্সটা কত 1 ইন্টু 3, একদম করা যাবে, কেটে গেল। তাহলে করার পর 3 × 3 এর ম্যাট্রিক্স আসবে। দারুণ জিনিস দেখো, একটা মাত্র কলাম ছিল, একটা মাত্র রো ছিল, কিন্তু এটা যদি গুণ করি তাহলে যে ম্যাট্রিক্সটা আসবে 3 × 3 মানে 9টা এলিমেন্ট আসবে। দেখি এবার কীভাবে আসছে কিনা। তাহলে এ ইন্টু বি, আচ্ছা বি ইন্টু এ করা যেত কিনা এটাও দেখি। বি ইন্টু এ, প্রথমে বি তারপর এ, তাহলে বি এ প্রথমে কী ছিল 1 × 3, আর এটা কী ছিল 3 × 1, এটাও করা যেত। এটা করার পর এই যেটা আসতো 1 × 1 আসতো মাত্র, তার মানে 1 × 1 মানে একটাই এলিমেন্ট আসতো, 1 × 1 মানে একটাই এলিমেন্ট আসতো। আর এখানে 3 × 3 মানে তিনটা রো আসবে আর তিনটা কলাম, মানে এখানে 9টা এলিমেন্ট আসবে। দেখছো সেম এলিমেন্ট, মানে এইটার এইটার যদি খালি অর্ডারটা চেঞ্জ করে, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করলে যে জিনিসটা আসবে, যে বড় একটা বড় ম্যাট্রিক্স আসবে 9টা এলিমেন্টের, দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা গুণ করলে কিন্তু সেটা আসবে না। এই বারবারই কথাটা বলছিলাম আমি, যে এরকম কিন্তু যোগফলে হয়, গুণফলে হয় না। ঠিক আছে, তাহলে গুণফলে আলাদা জিনিস হয়। আমি গুণটা করি, দুটোই করবো, এ × বি আর বি × এ দুটোই করবো। এ × বি করি, তাহলে এ × বি পাশাপাশি লিখি। আগে কত ছিল এটা 1 2 3, আর এটা ছিল হচ্ছে 2 3 0। আমি লিখি পাশে কত হচ্ছে, আমরা একটু আগে দেখে নিলাম। এটা হচ্ছে 9টা এলিমেন্ট আসবে, দেখি কত আসছে। এই যে প্রথম রো এর সঙ্গে প্রথম কলাম, তাহলে 1 × 2, এর রো বরাবর এদিক দিয়ে আর কলাম বরাবর নিচের দিক দিয়ে এরকম করে যাবো। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 2 × 1 মানে 2, আর তো নেই, এর নিচে নেই, এর ডান দিকে নেই, তাহলে শেষ। এটা আবার সেকেন্ড কলামে চলে যাবে, সেকেন্ড কলাম এটা, তাহলে 1 × 3, তাহলে 1 × 3 মানে প্রথম রো এর সঙ্গে সেকেন্ড কলাম, তাহলে প্রথম রো হচ্ছে 1 × 3 মানে 3। এবার প্রথম রো এর সঙ্গে থার্ড কলাম, তাহলে প্রথম রো এর সঙ্গে থার্ড কলাম মানে কত 0, একটা। এবার সেকেন্ড রো, এই যে সেকেন্ড রো বরাবর যাবো আর কলাম বরাবর নামবো, তাহলে কত হচ্ছে রো বরাবর গেলাম আর কলাম বরাবর আসলাম, একটা এলিমেন্ট মাত্র, তাহলে 2 2 4, 2 3 6 0। পরেরটা এটা দেখো, রো বরাবর যাবো কলাম বরাবর যাবো, তাহলে কত হচ্ছে 3 × 2 দ্যাট ইজ 6, এটা 3 × 3 9, 3 × 0 0। ব্যাস এই হচ্ছে ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। আমি যদি উল্টোটা করতাম তাহলে কত হতো দেখো, আমি যদি বি × এ করতাম তাহলে প্রথমে বি লিখতাম 2 3 0, তারপর এ লিখতাম 1 2 3। দেখি, আর আমরা একটু আগে জানলাম মাত্র একটা এলিমেন্ট আসবে, তাহলে মাত্র একটা এলিমেন্টে বড় আর দিলাম নাই, বাস একটা এলিমেন্ট আসবে ম্যাট্রিক্সে। দেখো কীভাবে, রো বরাবর যাবো, এটা কলাম বরাবর নামবো, তাহলে একটাই রো আছে একটাই কলাম আছে, তাহলে এটা কত 2 × 1 মানে 2, তারপর পরেরটা এই যে 3 × 2 দ্যাট ইজ 6 + 6, তারপর এটা +0। আর তো নেই, এটা রো সেকেন্ড রোতে করতে হয় বা এটা কলামে যেতে হয়, রো শেষ কলামও শেষ, চলে আসলাম একবারে, তাহলে এটাই হয়ে গেল, দ্যাট ইজ 8, মাত্র একটাই এলিমেন্ট গোটা ম্যাট্রিক্সটার মধ্যে। বোঝা গেল? এইভাবে কিন্তু গুণে চেঞ্জ হচ্ছে। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের এ × বি করা, তার মানে এটা নয় যে ওটা বি × এ হবে, একদম নয়। কোনো একটা ম্যাট্রিক্সের এ × বি ইজ নট ইকুয়াল টু বি × এ। তার মানে ম্যাট্রিক্স কমিউটেটিভ নিয়ম বা বিনিময় নিয়ম মেনে চলে না। আমার কোথাও মনে হলো যে একটা ম্যাট্রিক্সের এ × বি আছে আর আমি ওই ম্যাট্রিক্সটাতে এ × বি লিখবো, মানে এ × বি এর জায়গায় বি × এ লিখবো, সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, কারণ
নর্মালি কোনো ম্যাট্রিক্সের এ ক্রস বি এবং বি ক্রস এ সমান নয়। ক্লিয়ার হলো? যোগফলে লিখে দিতে পারছিলাম, যোগফলে কোথাও দেখা গেলো যোগফলে এ প্লাস বি আছে, আমার দরকার আছে পরের লাইনে বি ক্রস বি প্লাস এ লিখে দিলাম, পারবো। এইখানে আবার যেহেতু গুণফল এরকম করা যাবে না, কারণ এ ক্রস বি আর বি ক্রস এ সেম না। ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে ব্যাপার, যেটা কমিউটেটিভ আচ্ছা অ্যাসোসিয়েশন নিয়ম মেনে চলে, কমিউটেটিভ নিয়ম মেনে চলে না। যোগফল কমিউটেটিভ নিয়ম মেনে চলে, বিয়োগফল মেনে চলে না। দেখো একটু কমিউটেটিভ নিয়মের ডিফারেন্সটা দেখাচ্ছি অ্যাডিশনের ক্ষেত্রে আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। অ্যাডিশনের ক্ষেত্রে যদি এ প্লাস বি থাকে তাহলে বি প্লাস এ করা যাবে, যদি এ প্লাস বি প্লাস সি থাকে তাহলে ব্র্যাকেট চেঞ্জ করা যাবে। প্রথম দুটোতে ব্র্যাকেট ছিল, আমি ইচ্ছা হলে পরের দুটোতে ব্র্যাকেট দিতে পারবো। এইখানে কী হবে, এটাকে বলা হয় কমিউটেটিভ, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ। পরে দেখো এইখানে এ ক্রস বি আছে, আমরা বি ক্রস এ করতে পারবো না, বা বি ক্রস এ আছে এ ক্রস বি করতে পারবো না। এবার প্রবলেম হচ্ছে ব্র্যাকেট কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, ব্র্যাকেট চেঞ্জ করতে পারবো। এ বি সি আছে, তাহলে এ ইন্টু বি ইন্টু সি আছে, এ বি প্রথমে গুণ করলাম, তারপর যদি সি দেখা গেলো এ বি সি গুণ করা যাবে, এরকম পরিস্থিতি আছে। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা ব্র্যাকেট চেঞ্জ করতে পারি, ব্র্যাকেটে কোনো অসুবিধা হয় না এখানে। বিকজ দেখা গেলো আমি ব্র্যাকেট চেঞ্জ করতে চাইছি তাহলে করা যাবে, কিন্তু নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করা যাবে না। ম্যাট্রিক্সগুলোকে গুণের সময়, যোগের সময় করা যাবে, নিজের সময় গুণের সময় ইন্টারচেঞ্জ করা যাবে না, উপরেরটা করা যাবে না। কিন্তু অবশ্যই মনে রাখবে অ্যাসোসিয়েটিভ নিয়ম তাহলে মেনে চলে দুজনেই, যোগফল এবং গুণফল দুটোই, কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন মেনে চলে না। ঠিক আছে, এতটুকু বোঝাতে পারলাম আশা করছি। পরের এসে যায়, এবার একটা প্রপার্টির কথা বলি, যেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ইম্পর্টেন্ট প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিকে মেনে চলে। সাপোজ একটা ম্যাট্রিক্স আছে এ, একটা ম্যাট্রিক্স বি আর একটা ম্যাট্রিক্স সি। তাহলে আমি প্রথমে এইটা বের করতে চাইছিলাম, আমাকে এরকম দিয়েছে এ প্লাস বি, তার সঙ্গে যেটা হবে তার সঙ্গে এ ম্যাট্রিক্সটা গুণ করতে বলেছে বা গুণ করে করতে বলেছে। আমি এটা যদি না করে এ বি গুণ করি আর এ সি গুণ করি এবং যোগ করি, তাও কিন্তু সেম জিনিস আসবে। ঠিক আছে, তার মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মেনে চলে। যদি কোনো ম্যাট্রিক্সে দেখি এরকম, তাহলে এরকম লেখা যাবে, বা এরকম লিখলে এরকম লেখা যাবে, তাহলে ম্যাট্রিক্সে এরকম লেখা যাবে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মেনে চলে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইয়েস মেনে চলে। আর একটা প্রপার্টির নাম বলি, যেটাকে বলা হয় ক্যান্সেলেশন ল। গুণফলের ক্ষেত্রে কী হয় আর যোগফলের ক্ষেত্রে কী হয় আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। কোনো একটা ম্যাট্রিক্সের এ প্লাস বি ইকুয়ালস টু সাপোজ এ প্লাস সি আছে, তাহলে এখানে কিন্তু আমরা পরিষ্কার লিখতে পারবো বি ইকুয়াল টু সি, মানে ক্যান্সেল করে দিলে, মনে মনে আউট করে দিলে। একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স বি এবং আরেকটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স সি আছে, এটা সমান, এই দুটোর যোগফল সমান, তাহলে যোগফলের সময় কিন্তু আমি বলে দিতে পারবো যে মনে মনে এ ক্যান্সেল করে দিলাম, কেটে দিলাম, যেরকম আমি নাম্বারে কাটি আমরা, সেরকম কিন্তু বলতে পারবো বি ইকুয়াল টু সি। প্রবলেম হচ্ছে গুণে করতে পারবো কিনা, এটা হচ্ছে একটা প্রবলেম। যে এ ইন্টু বি আছে আর একটা এ ইন্টু সি আছে, তাহলে এখানে কি বলতে পারবো? কারণ নাম্বারই বলতে পারি, 1 2 3 4 যে নাম্বারগুলো আছে নর্মালি সেই নাম্বারে তো বলতে পারি, এখানে আমি বলতে পারবো না, একদম না। তাহলে গুণফল ক্যান্সেলেশন মেনে চলে না, ক্যান্সেলেশন না, যোগফল মেনে চলে। যোগফলে কোনো প্রবলেম নাই, তাহলে যদি যোগ থাকে তাহলে সেটা হবে, কিন্তু যদি গুণ থাকে সেরকম কোনো নিশ্চয়তা নেই যে হবে। কেন হবে না? কারণ আমরা যত নাম্বার দেখেছি সেই নাম্বারগুলো কোনোদিনও এরকম পাবে না তোমরা। এর কারণটা আমি বলছি এর পেছনে, যে কারণটা হচ্ছে একটা উঁচু ক্লাসে একটা জিরো ডিভাইজার নামে কথা আছে, সেটা তোমাদের নেই এখন, তো আমি আর অত ডিটেলে বলবো না। জিরো ডিভাইজার আছে। জিরো ডিভাইজারে কী হয়, যদি দুটো নন জিরো কোয়ান্টিটি গুণ করে জিরো হয়, এরকম মানে কন্ডিশন, দুটো নন জিরো কোয়ান্টিটি গুণ করে জিরো হবে কিনা। আমরা যে নাম্বারে দেখেছি 1 2 3 4, পৃথিবীতে এমন কোনো নাম্বার তোমরা পাবে না যে দুটো নন জিরো জিনিস গুণ করেছো আর জিরো চলে এসছে। দেখো 3 আর 4 গুণ করেছো, 12 আসবে, জিরো আসবে? কোনো দিনে জিরো আসবে না। একটা তো অন্তত পক্ষে জিরো লাগবেই, যেমনি 0 × 1 করলে দ্যাট ইজ জিরো হলো, তাহলে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এইটা ম্যাট্রিক্সে কী হয়, ম্যাট্রিক্সে এই ঘটনাটা দেখা যায় যে দুটো ম্যাট্রিক্স, যেটা নন জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স বললাম তো, জিরো ম্যাট্রিক্স কী বললাম একটু আগে, যে প্রত্যেকটা এলিমেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে জিরো ম্যাট্রিক্স। কিন্তু আমি জিরো ম্যাট্রিক্সের কথা বলছি না, আমি বলছি নন জিরো ম্যাট্রিক্সই। যদি এরকম থাকে যে নন জিরো ম্যাট্রিক্স আছে দুটো, সেই ম্যাট্রিক্স দুটোকে গুণ করছি, আর এরকম পরিস্থিতি দেখা দিতে পারে যে এই ম্যাট্রিক্স দুটো কিন্তু জিরো চলে আসছে গুণ করে। উদাহরণ দিই একটা, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো অনেক উদাহরণ তোমরা পাবে, আমি একটা মনের মতো দিচ্ছি। দেখা গেলে একটা এ ম্যাট্রিক্স 0 1 আর 0 0, আরেকটা ম্যাট্রিক্স নিলাম সাপোজ বি, যেটা হচ্ছে 1 0 0 0। এটা কি নন জিরো ম্যাট্রিক্স? অবশ্যই, প্রত্যেকটা এলিমেন্ট জিরো নেই, এটা এলিমেন্ট নন জিরো আছে, এটা নন জিরো। গুণ করা যাবে, 2 × 2 2 × 2 গুণ করা যাবে। তাহলে এ বি গুণ করি, দেখো প্রথমটা গুণ করবো, কত হলো? প্রথমটা গুণ করবো 0, তারপরে এটা গুণ করবো 0 0 + 0,
এবার প্রথম রোয়ের সঙ্গে প্রথমটা গুণ হলো, এবার দ্বিতীয়টা 0 × 0 মানে 0, এটাও মানে 0, তাহলে 0 + 0। এটাতে আসো, এবার সেকেন্ড রোতে আসো, সেকেন্ড রোর প্রথম 0 0, তাহলে 0 + 0। আবার পরেরটাতে আসো 0 0 0 + 0, কী হলো 0 0 0 0। এটা কি বলেছিলাম? জিরো ম্যাট্রিক্স। তাহলে এরকম কন্ডিশন দেখা যাবে যে দুটো নন জিরো ম্যাট্রিক্সকে গুণ করবো আর 0 চলে আসবে, এরকম হতে পারে। হ্যাঁ, ম্যাট্রিক্সে হয়, ভেক্টরে হয়। ভেক্টর তোমরা যারা পড়েছো তাহলে জানবে যে এরকম আছে যে দুটো ভেক্টর আছে, যে দুটো ভেক্টর জিরো না, কিন্তু দুটো ভেক্টর এমনভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত, পরস্পর লম্বভাবে অবস্থিত, তাহলে ওখানে স্কেলার গুণ করলে 0 হয়ে যায়। ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে দুইভাবে গুণ হয়। তো এই জন্যই কী হয় যে আমরা ক্যালকুলেশন করতে পারি না। এবার দেখো, আমি ট্রান্সপোজ সংক্রান্ত ট্রান্সপোজ পড়িয়েছি একটু আগে। এবার এই ট্রান্সপোজ সংক্রান্ত কয়েকটা ছোটো ছোটো থিওরির মতো আছে, বা কয়েকটা ছোটো ছোটো ফর্মুলার মতো বলতে পারো তোমরা। ট্রান্সপোজ সংক্রান্ত কয়েকটা কিছু ফর্মুলার মতো, সেগুলো আমি একটু বলছি। 1 নম্বর, যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে দ্বিতীয়বার আবার ট্রান্সপোজ করা যায়, তাহলে ম্যাট্রিক্সটা আবার ঘুরে আসে। ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ ইকুয়াল টু ম্যাট্রিক্সটা নিজেই। 2 নম্বর, যোগফলের যদি ট্রান্সপোজ করা যায়, তাহলে সেপারেট সেপারেট ট্রান্সপোর্ট করে যোগফলের সঙ্গে সমান। এই যে ট্রান্সপোজ আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, যোগফলের ট্রান্সপোর্ট করলে। 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, গুণফল। যেখানে ঝামেলা ওখানে গুণ আছে। ট্রান্সপোজ যদি এরকম ট্রান্সপোজ হয় যে a × b আছে, আর এটাকে আমি ওই ট্রান্সপোজ দিয়েছি, তাহলে উল্টে যাবে, b ট্রান্সপোজ × a ট্রান্সপোজ। বোঝা গেল? ওটাতে কোনো প্রবলেম নাই। ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ মানে ওই a নিজেই। পরে a + b, প্লাস অথবা মাইনাস যেটাই হোক না কেন, কোনো প্রবলেম নেই। এখানে প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। প্লাস বা মাইনাসের ট্রান্সপোজ করতে দিয়েছি, তাহলে প্লাস বা মাইনাসের আলাদা আলাদা ট্রান্সপোজ, খালি আলাদা আলাদা করে প্লাস মাইনাস করতে হয়ে যাবে। গুণের ক্ষেত্রে কী হবে? গুণের ক্ষেত্রে কিন্তু উল্টে যাবে, ট্রান্সপোজ করলেই উল্টে যাবে। ঠিক আছে, এইবার আমরা একটা নতুন ইস্যু আসি, যেটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলছিলাম। একটা থিওরি আছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সংক্রান্ত আর সিমেট্রিক ম্যাট্রিক্স সংক্রান্ত। থিওরিটা আমি পরে বলছি, এগুলো বলে দিই, দুটো খুব ইম্পর্টেন্ট, ওটা পরীক্ষায় আসে বারবার। ওটা আমি বলছি একটু পরে। আমি আগে অর্থোগোনাল, আইডেম্পোটেন্ট, নিলপোটেন্ট বলে দিই আগে। অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলবে? ধরো একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সটা এমনভাবে দেওয়া আছে যে প্রথমে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করলাম, তারপর গুণ করলাম এদের, a × a ট্রান্সপোজ করলাম, এবং করার পর আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসলো। আইডেন্টিটি ম্যাট্রিক্স মনে আছে? 1 0 0 1, অথবা 3/3 হলে 1 0 0 0 1 0 0 0 1। এই যে 3/3 আইডেন্টিটি, খালি ডায়াগোনাল বরাবর 1 থাকবে, বাকিটা আর থাকবে না। আইডেন্টিটি ইম্পর্টেন্ট বলেছিলাম খুব। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স এবং ওর নিজের ট্রান্সপোজ যদি গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সটাকে বলা হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স, বাংলায় বলে লম্ব ম্যাট্রিক্স। পরীক্ষায় আসে, কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, বলবে দেখাও এই ম্যাট্রিক্সটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, তার মানে অর্থোগোনাল দেখাতে হবে। কীভাবে দেখাবে তোমরা? ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করবে, প্রথমে ট্রান্সপোজ করে গুণ করে দেবে। গুণ করতে শিখে গেলে আশা করছি পরের দিন এক্সারসাইজ যখন করবো তখন আরও বারবার প্র্যাকটিস হয়ে যাবে, আরও ভালোভাবে শিখে যাবে। তাহলে a × a ট্রান্সপোজ ইকুয়াল যদি i আসে, এটাকে ভালোভাবে বলতে গেলে a × a ট্রান্সপোজ অথবা a ট্রান্সপোজ × a, ওটাও কিন্তু i আসবে, যে কোনো একটা মানলেই হবে। তাহলে কোনো ম্যাট্রিক্স a ছিল, ও ট্রান্সপোজ করলাম, তাহলে a × a ট্রান্সপোজ করলাম, যেটা আসবে মানে i আসবে। আবার a ট্রান্সপোজ × এ করলাম, ওটাও কিন্তু i আসবে। যদি এরকম আসে, তাহলে আমরা বলবো এই ম্যাট্রিক্সটাকে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি বোঝা গেল অর্থোগোনাল কী জিনিস। তাহলে আমার এই 13 নম্বরটা হয়ে গেল অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। এবার আসি উপরের দুটোতে, আইডেম্পোটেন্ট, নিলপোটেন্ট, যেটা তোমাদের এইচএসের সিলেবাসে নেই, তবে জয়েন্ট দিলে অবশ্যই জানা প্রয়োজন। উচ্চ ক্লাসে আছে, বিএসসিতে আছে, আর তোমরা যারা জয়েন্ট দেবে ওদের জন্য তো পড়তেই হবে, সবই পড়তে হয়, একটু বেশি করেই পড়তে হয় ওদের। পরেরটা দেখো, নাম্বার 14, আইডেম্পোটেন্ট। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স মানে কোনো একটা ম্যাট্রিক্স ছিল এ, ওটার স্কোয়ার করলাম আর আই চলে আসলো, তাহলে আইডেম্পোটেন্ট। তার মানে কোনো একটা ম্যাট্রিক্স ছিল এ, ওই ম্যাট্রিক্সটা নিজের সঙ্গেই গুণ করলাম আর গুণ করে আই আসলো। আই মানে ওই আইডেন্টিটি ম্যাট্রিক্স আসলো, 1 0 0 0 1 0, হ্যাঁ, ওই ম্যাট্রিক্সটা আসলো। তাহলে আমরা বলবো এই ম্যাট্রিক্সটা হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। দেখো অর্থোগোনালে কী ছিল? অর্থোগোনালে ছিল এ এবং এ ট্রান্সপোজ করতে আই আনতে হবে, তারপর আমরা বলবো আইডেম্পোটেন্ট, তারপর আমরা বলবো অর্থোগোনাল। কিন্তু আইডেম্পোটেন্টে নিজের সঙ্গে যদি একবার গুণ করে আই চলে আসে, তাহলে আমরা বলি ওটাকে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। যেরকম 1 0 0 1 × 1 0 0 1, মানে আই × আই, যেটা 1 0, এটা হিসাব করলে তোমরা দেখবে এটাই আসবে। তাহলে যেটা আই মানে জানি, যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স জানি, সেটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স তো অবশ্যই, সেটা তার সঙ্গে কিন্তু আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সও। এটা দেখবে তোমার অর্থোগোনাল ম্যাট্রিক্সও এটাই হবে। তাহলে আই অনেকগুলো ম্যাট্রিক্স, এটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা নিজে তো অবশ্যই একটা স্কেলার ম্যাট্রিক্স, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, একটা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এতগুলো। হ্যাঁ, 2/2 3/3 হতে পারতো, 4/4 হতে পারতো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আইডেম্পোটেন্ট বোঝা গেল। তারপর আসছে নিলপোটেন্ট। নীল মানে জিরো, তাই না? নীল কথাটা আমরা ইউজ করি খুব, নীল মানে জিরো।
তার মানে কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, ওই ম্যাট্রিক্সটা কয়েকবার গুণ করার পর যদি জিরো ম্যাট্রিক্সে পরিণত হয় তাহলে ওই এ ম্যাট্রিক্সটাকে বলবো নীলপোটেন্ট ম্যাট্রিক্স। বোঝা গেল কী বলতে চাইছি আমি? কী বললাম? কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, সেই ম্যাট্রিক্সটা কে বার গুণ করেছি, কে কত হতে যে কিছু হোক, 2 হোক 3 হোক 4 হোক 5 হোক কোনো ব্যাপার না, যতবার কয়েকবার গুণ করলাম জিরো আসলো, তাহলে আমরা বলবো এ কে বলবো হচ্ছে এই আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আর এখানে কে যেটা আছে এই কেটাকে বলা হবে ইন্ডেক্স অফ এ, তাহলে কে এর নাম হবে ইন্ডেক্স। সাপোজ 3বার গুণ করলাম এটা নিজেকে, প্রথম 2বার গুণ করলাম হলো না, তারপর আবার একবার গুণ করলাম তারপর জিরো হলো, তাহলে ওই এ ম্যাট্রিক্সটার ইন্ডেক্স কত? ইন্ডেক্স হচ্ছে 3। বোঝা গেল? তার মানে কোনো একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটাকে বারবার গুণ করার পর যদি জিরো আসে তাহলে ওই ম্যাট্রিক্সটা বলবো, মানে মিনিমাম যতবার গুণ করার পর, দেখা গেলো 3বার গুণ করেও জিরো আসে, আবার 7বার গুণ করে বা 8বার গুণ করেও জিরো আসে, আর বরাবর 9বার যদি গুণ করে জিরো আসে, তাহলে হবে কি দেখবা, তাহলে ওই 9বার গুণ করেও তো জিরো আসলো, তাহলে ওটা তো হওয়া উচিত ইন্ডেক্স, কিন্তু সেটা না, মিনিমাম যতবার গুণ করে, মিনিমাম 3বার গুণ করে জিরো আসলো তাহলে ইন্ডেক্স 3। বোঝা গেল? এটা হচ্ছে একটা এক্সাম্পল যদি দিই, তাহলে দেখবে এই ম্যাট্রিক্সটা 0 1 0 0, এটাও তো একটা ম্যাট্রিক্স, এটাকে 2বার গুণ করলেই মানে এ ইন্টু এ করে দিলেই এই ম্যাট্রিক্সটা কিন্তু 0 0 0 0 হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে কী বলবো? এই ম্যাট্রিক্সটাকে বলবো নীলপোটেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এটাকে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলবো? এ স্কোয়ার যে বললাম, একদম না, ভুল করবে না, কারণ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হলে কী লাগে? আই লাগে, কিন্তু এটা আই আছে কি? এটা তো জিরো ম্যাট্রিক্স আছে, জিরো ম্যাট্রিক্স চলে আসলে আমরা কি বলি ওটাকে? নীলপোটেন্ট ম্যাট্রিক্স। আর এটার ইন্ডেক্স কত? ইন্ডেক্স হচ্ছে 2। তাহলে এই ম্যাট্রিক্সটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, যার নীলপোটেন্ট ম্যাট্রিক্স, যার ইন্ডেক্স হচ্ছে 2। আর উপরে যে একটা ম্যাট্রিক্স লিখেছিলাম এই যে, এটা হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এটা আরকম মানে আরও অনেক রকমের এরকম তোমরা উদাহরণ পেতে পারো। ঠিক আছে, আপাতত এই যে 15 প্রকারের ম্যাট্রিক্স হলো, এই 15 প্রকারের ম্যাট্রিক্স মোটামুটি কমপ্লিট হলো। ম্যাট্রিক্স কাকে বলে কমপ্লিট হলো, ম্যাট্রিক্স এই এত প্রকারের এটা কমপ্লিট হলো। কীভাবে ম্যাট্রিক্সের অপারেশনগুলো করবো সেটা হলো, একটা জিনিস মাত্র বাকি আছে, সেই জিনিসটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক এই দুটো ম্যাট্রিক্সের আকারে লিখে দেওয়া। লাস্ট আজকের থিওরির, আর এটা বুঝে গেলে টোটাল ম্যাট্রিক্সের থিওরি কমপ্লিট হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি এটা প্রচুর ইম্পর্টেন্ট, এই থিওরিটাই আসে বারবার। অবশ্যই এটা দিয়ে অঙ্কও আসে, কিন্তু থিওরিটাও আসে বারবার। কোশ্চেনটা হচ্ছে, প্রমাণ করো যে যে কোনো ম্যাট্রিক্সকে একটি সিমেট্রিক এবং একটি স্কিউ সিমেট্রিক আকারে লেখা যায়। অথবা তোমাদের যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, সাপোজ 3/3 একটা ম্যাট্রিক্স দিয়ে দিলা, বলবে এই ম্যাট্রিক্সটাকে একটা স্কিউ সিমেট্রিক এবং একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখে দাও। ঠিক আছে, কীভাবে করবো? ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, তাহলে এই ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখতে পারবো না, 2a/2, 2 তো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? লিখতে পারবো। এই ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখতে পারবো না? অবশ্যই পারবো। দেখো এটাকে এইভাবে লিখতে পারবো কিনা, মানে 2a-টাকে আমি a প্লাসে লিখলাম, অবশ্যই লিখতে পারবো। এবার আমি এটাকে লিখলাম a প্লাস a ট্রান্সপোজ প্লাস a মাইনাস a ট্রান্সপোজ, অবভিয়াসলি লিখতে পারবো। এই যে ট্রান্সপোজ যোগ বিয়োগ করলাম, কেটে যাবে। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাকে লিখলাম আমি 1/2 ইন্টু a প্লাস a ট্রান্সপোজ প্লাস 1/2 ইন্টু a মাইনাস a ট্রান্সপোজ, দুটো আলাদা আলাদা করে লিখলাম। দেখো একটা ম্যাট্রিক্স ছিল যেটা দুটো আকারে লিখলাম, এইবার আমাদের প্রমাণ করতে হবে, আলটিমেটলি এটাই হচ্ছে আকার, এটাই যোগফল আর বিয়োগফল আকারে লেখা। আমরা এবার প্রমাণ করবো যে এটা হচ্ছে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল হয়েছে। তাহলে আমাদের কী দেখাতে হবে? একটা পার্ট সিমেট্রিক আর একটা পার্ট স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিককে কী বললাম? কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্স আবার ঘুরে আসে তাহলে সিমেট্রিক হয়। কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সের নেগেটিভ ঘুরে আসে তাহলে ওটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার আমরা দেখবো এরা এই যে ম্যাট্রিক্স দুটো লিখলাম এটা সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক, এই ম্যাট্রিক্সটা নিয়ে নাও। আচ্ছা 1/2 এর কোনো দরকারই নেই, এটা স্কেলার আছে, এটা হিসাব করার কোনো দরকার নেই, a প্লাস a ট্রান্সপোজ এটা করলেই হবে। আমরা এই ম্যাট্রিক্সটাকে x ধরে নিই, এটাও তো একটা ম্যাট্রিক্স হবে, যোগ করলে তো একটা ম্যাট্রিক্স হবে, তাই না? আমরা এটাকে এক্স ম্যাট্রিক্স ধরলাম। এবার এটা দেখো আমরা ট্রান্সপোজ করে দিচ্ছি, তাহলে কী হবে? a প্লাস a ট্রান্সপোজ, কারণ টোটালটা ট্রান্সপোজ করলাম। প্লাসের ট্রান্সপোজে কী বললাম আমি? প্লাসের ট্রান্সপোজ করতে গেলে জাস্ট শুধু নর্মালি ট্রান্সপোজটা আলাদা হয়ে যাবে, হয়ে গেল আলাদা। আচ্ছা এটা তো a ট্রান্সপোজ তো থাকলোই, প্লাস এটা কী হবে? ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ মানে কি? এটা নিজেই। আচ্ছা একটু আগে বললাম যে বিনিময় নিয়ম মেনে চলে, তার মানে আমরা উল্টে দিতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি a প্লাস a ট্রান্সপোজ। তার মানে এক্স যে ম্যাট্রিক্সটা ছিল এটা তো এক্স ট্রান্সপোজ ছিল, তাহলে এক্স ট্রান্সপোজকে হিসাব করলাম, আর এটা কি অরিজিনালি এটাই তো এক্স, তাহলে এক্স চলে আসলো। তার মানে আমার এক্স ম্যাট্রিক্সটা কি? এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এক্স ম্যাট্রিক্স কি ছিল এটা? তাহলে এইটুকু হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আমার এ ম্যাট্রিক্স ছিল অরিজিনাল, এটাকে আমি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এ লিখতে পারলাম। এবার দেখবো আচ্ছা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি? পাশেরটা কি স্কিউ সিমেট্রিক? দেখবো আমরা পাশেরটা ওয়াই ধরে নিচ্ছি, ধরি y ইকুয়ালস টু a মাইনাস a ট্রান্সপোজ। এবার ট্রান্সপোজ করে দেখি, যদি নেগেটিভ আসে তাহলে হবে a মাইনাস a ট্রান্সপোজের ট্রান্সপোজ। তাহলে দেখো y ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ মাইনাস a ট্রান্সপোজের ট্রান্সপোজ। ঠিক আছে, নর্মালি আছে, বিয়োগ আছে।
এবার এ ট্রান্সপোজ মাইনাস এটা কী হবে, এ হয়ে যাবে ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ মানে এটা। আচ্ছা এটাই কি এটা না, উল্টো, তাহলে মাইনাস কমন নেই, তাহলে মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে কী হবে মাইনাস অফ ওয়াই, তাহলে ওয়াই ট্রান্সপোজ মানে কি মাইনাস অফ ওয়াই। তাহলে ওয়াই ম্যাট্রিক্সটা কি, এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এই যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে দেখো এ ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সটাকে একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারলাম। সিমেট্রিক ম্যাট্রিক্সটা কত হবে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কত হবে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। এই দুটো মনে রাখবে, মুখস্থ রাখবে এই দুটো, কারণ তোমাদের যখন অঙ্ক দিয়ে দেবে তখন এই দুটো মুখস্থ রাখতে হবে তোমাদের, এই দুটোই করতে হবে। তাহলে তোমাদের দিয়ে দিলে একটা 3/3 ম্যাট্রিক্স বলে দিয়েছে এই যে এই ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হিসাবে লেখো, তাহলে তোমাদের কিন্তু জাস্ট ওটা এ ধরে নেবে এবং তোমরা হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ আর হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ বের করতে হবে, ব্যাস দ্যাটস ইট, বোঝা গেল? ব্যাস, তাহলে এই ছিল টোটাল থিওরি ম্যাট্রিক্সের। ক্লাস 12-এর বেসিসে দেখতে গেলে বা জয়েন্ট এন্ট্রান্সে দেখতে গেলে আর এক্সট্রা কোনো থিওরি লাগবে না, তোমাদের টোটাল থিওরি কমপ্লিট হলো ম্যাট্রিক্সের। জাস্ট যেই জিনিসগুলো বললাম একটু মাথায় রাখবে, মনে রাখার চেষ্টা করবে, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে, বা বিভিন্ন ম্যাট্রিক্সগুলো মনে রাখার চেষ্টা করবে, খুব দরকার লাগবে যখন অঙ্ক করবে তোমরা, খুব দরকার লাগবে বারবার যে ম্যাট্রিক্সগুলো কি, আর ম্যাট্রিক্সগুলোর সঙ্গে পরিচিত হওয়া খুব দরকার আছে। তো আজকে হলো এই ভিডিও, আর পরের যে ভিডিও আছে সেই ভিডিওগুলোতে আমি এর সাথে বই ধরে ধরে আমি কিন্তু এক্সারসাইজ কমপ্লিট করাবো। তো ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।